একটা খুব চলতি কথা, গাছে প্রাণ আছে, কিন্তু গাছ প্রেমীরা বলেন যার কেউ নেই তার গাছ আছে। হ্যাঁ, একদমই তাই। এই যেমন ধরুন একটা যে কোনো গাছের বীজ, সেটাকে আপনি মাটিতে মুড়ে নিয়ে তারপর সেটাকে ভালো করে রোদে শুকিয়ে সেটাকে আপনি দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিলেন। তারপর যেটা হবে, ভালোবাসার মানুষ ধোঁকা দিলেও সেই গাছটা আপনাকে কিন্তু বিট্রে করবে না। কারণ একটাই, স্বয়ং সম্পূর্ণ গাছ সেটা বৃষ্টির জল প্রাপ্ত হয়ে কিছুদিনের মধ্যে সেটা ফুলে ফলে ভরে উঠবে। শ্বাসে জলে যিনি স্বয়ং সম্পূর্ণ হবেন এবং আরো অনেককে স্বয়ং সম্পূর্ণ করেছেন সেই গাছগুলোকে তার নিজের সন্তানের মতন করে, সেই সম্পূর্ণ আজকে আমাদের নারী দিবসের মঞ্চে আমাদের সাথে রয়েছেন কৌশিকী ঘটক। এবং নারী দিবসের এই সম্পূর্ণ অ্যাওয়ার্ডে তাকে অবশ্যই করে স্যালিউট। নমস্কার প্রথমে, এবং কংগ্রাচুলেট করতে চাইবো আপনাকে, কারণ এই যে এই ভাবনা, পেশায় যতদূর আমরা জানি আপনি একজন শিক্ষিকা, সেক্ষেত্রে আপনার যে অ্যাটাচমেন্টটা সেটা অবশ্যই বইয়ের সাথে হওয়া দরকার, কিংবা স্টুডেন্টদের প্রতি, কিংবা ক্যারিয়ারের প্রতি, কিংবা আরও অনেক যে সমস্ত জিনিসগুলো রয়েছে তাদের প্রতি। সেখান থেকে সরিয়ে পড়ে গাছের প্রতি প্রেম, গাছের প্রতি ভালোবাসা, এটা আপনার জন্মালো কীভাবে? আমি আসলে ছোটবেলার থেকেই বোধহয় আমি আর কি ভাবতেই পারি না আমার জীবনটা গাছ ছাড়া। সবসময়তেই গাছেদের সাথেই বোধহয় বড় হয়েছি বলেই আমি এটাকে এরকমভাবে নির্ধারণ করতে পারবো না যে এর থেকে আমার গাছের প্রতি ভালোবাসা এসেছে। ওটা আমার ইনবর্ন, বাই বার্থ আমি ওইরকম। আর আরেকটা কথা তুমি বললে যে শিক্ষিকা হিসেবে শিক্ষা জগতের মানে দায়বদ্ধতা একটা থাকে, সেইটা আমি কিন্তু এটাও মনে করি শিক্ষা, এবং এটা সবচেয়ে বড় শিক্ষা যে এরা না থাকলে তো আমরা কেউ থাকতে পারবো না। তো শিশুদের মধ্যে যারা আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই কথাটা, এই ভাবনা, এই চেতনাটা থাকাটা খুব জরুরি। পাঠ্যপুস্তক ঠিক আছে, সেটা তো মা বাবা অনেকটা দেখে নেন, এবং এখনকার বাচ্চারা সবাই খুব ভালো। এই যে প্রকৃতির প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে, সেইটা ডেভেলপ করা মনে হয় খুব জরুরি। তো কাজেই শিক্ষার একটা অঙ্গ হিসেবেই আমি এই গাছগুলোকে মনে করি, বা প্রকৃতির প্রতি তাদের দায়িত্ব, এই চেতনাটা গড়ে উঠবে, এই ভাবনাটা আমার মধ্যে সবসময় কাজ করে। তো কাজে আমি শিক্ষিকা হিসেবে কিন্তু আমার দায়িত্ব সেই দিক দিয়ে শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, পাঠ্যপুস্তক ছাড়াও এই প্রকৃতির প্রতি যে তাদের দায়িত্ব, সেইটাকে সেই চেতনাটাকে জাগিয়ে তোলার চেষ্টা করি। তো মনে হয় আমি সমাজের প্রতি দায়িত্ব, পরিবেশের প্রতি দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব যে প্রত্যেকটা শিশু সন্তানের থাকা উচিত, সেইটা পালন করছি। এখনো অবধি কত ধরনের, ইনফ্যাক্ট কত সংখ্যায় গাছ লাগিয়েছেন আপনি? আমি দীর্ঘ 20 বছর বোধহয় গাছ লাগাচ্ছি, তো নাথিং লেস দ্যান 15,000, 15,000 গাছ তো লাগিয়েছি। এবার বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই জায়গাটাকেই আমি হয়তো 5 বছর ধরে কন্টিনিউয়াসলি করে গেছি। 4 বছর ফেল করেছি, 5th ইয়ার 6th ইয়ার সেখান থেকে একটু করে সাকসেসফুল হই। পুরো জায়গাটা ব্যারেন করে দেওয়া হয়েছিল। তো কাজেই বারবার এটাতে প্রতিহত হয়েছে, পারিনি কাজ করতে, সাকসেসফুল হতে পারিনি, তারপরে আলটিমেটলি হয়েছে সেটা। সেই জন্য এই জায়গাটা আমার খুব খুব প্রিয় জায়গা, যে বহু বাধাকে অতিক্রম করে এটাকে করা গেছে। আমাদের 2025 কিংবা 2024 এর শেষের দিকে একটা রিপোর্টে এসেছিল, খুব রিসেন্টলি এটা দেখা গেছে যে দিল্লির দূষণ মাত্রা থেকে ছাড়িয়েছে দুর্গাপুর। তো সেক্ষেত্রে গাছ লাগানোর যে উপকারিতা, সেটা কি আপনার মনে হচ্ছে যে কোথাও কমে যাচ্ছে বা কোথাও রিডিউস হচ্ছে এই ব্যাপারটা? না, দুর্গাপুর এত একটা সবুজ শহরকে কি করে আমরা এরকম করে ফেললাম না, মানে এত অসচেতন নাগরিক আমরা কি করে হলাম, আমি বুঝতে পারি না।
আমরা বোধহয় এত পেয়েছিলাম বলেই এটার মূল্যটা বুঝতে পারলাম না, এবং নির্বিচারে গাছ কাটলাম। এবং এই যে এই জায়গাটা একটা পুরো শালবন ছিল, সেই শালবনটাকে দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা, সেই শালবনে কিছুই নেই, সেটাকে পুরো ক্লিয়ার করে দেওয়া হলো ওয়ান ফাইন মর্নিং। সেখানে করে দেওয়া হলো ডাম্পিং ইয়ার্ড, সেখানে ফ্লাই অ্যাশ দিয়ে দেওয়া হলো, কিছু এনক্রোচমেন্ট এরিয়া। তো কাজে আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল, এরকম বলা যাবে না সরকারের এই দপ্তরের দায়িত্ব ছিল, ওই ওই কোনো একটা বিল্ডারের দায়িত্ব ছিল, তা না, প্রত্যেকের দায়িত্ব ছিল। আমাদের বাধা দিতে হতো যে এটা করো না। আমাদের যেহেতু এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, সুতরাং পলিউশন স্বাভাবিক, কিন্তু সেই পলিউশন কিন্তু এই যে জিটি রোড আর বিধাননগর এর মাঝখানে পুরো ব্যারিয়ার ছিল হচ্ছে এই শাল জঙ্গলটাকে, সেটাকে নষ্ট করে দেওয়া হলো। সবাই আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম। তো আমাদের দায়িত্ব ছিল না, আমরা কিন্তু দায়িত্ব পালন করিনি, এবং সেই কারণে আজকে এই অবস্থা। আমরা প্রত্যেকটা নাগরিক কিন্তু এর জন্য দায়বদ্ধতা রয়েছে, এবং এর জন্য দায়ী আমরা। তো আমাদেরই করতে হবে, ঠিক করতে হবে। কিন্তু আমার একটা মনে হয় ডিউরিং করোনা মানুষের মধ্যে খুব এই অ্যাওয়ারনেসটা বেড়েছিল, আবার সেটা একটু কমের দিকে, ঘাটতির দিকে দেখছি। কেন জানি না, করোনার সময় সবাই খুব প্রকৃতির প্রতি বুঝতে পেরেছিল প্রকৃতি কতখানি আমাদের জন্য জরুরি, সেই জন্যই হয়তো হয়ে বা থাকবে। সে সময় বহু সংস্থা, শুধু নয়, নিজেদের ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু প্রচুর গাছ ইয়ে করা হয়েছিল, সেগুলোকে লালন পালন করা হয়েছে, তাদের 2 বছর 3 বছরকে করে দেখেছে, তারা বড় হয়েছে। কিন্তু তারপরে তো আবার দেখছি আমরা কিরকম ভাবে সরকারি উদ্যোগে গাছ কাটা হচ্ছে। শুধু কি সবুজ বৃক্ষ জাতীয় গাছই লাগিয়েছেন, নাকি আরো অন্য ধরনের গাছ, যেরকম ফুলের গাছ বা হালকা কিছু স্লাইড টাইপস, যেগুলো ভীষণ ভাবে শোভা বর্ধন করে বাড়ির, সেরকমও গাছ লাগানো? না, আমি বৃক্ষই, কারণ হচ্ছে বৃক্ষই সম্পদা। আমি খুব বড় একজন মানুষের সান্নিধ্যে এসেছিলাম আমি, কবি কমল চক্রবর্তী, পরিবেশবিদ, ভালো পাহাড় যিনি তৈরি করেছেন, তিনি ফোন ধরে সবসময় বলতেন জয় বৃক্ষনাথ। তো সেই ওনার ঈশ্বর এবং আমার ঈশ্বর এক, বৃক্ষনাথ হচ্ছে আমাদের ঈশ্বর। সুতরাং বৃক্ষই আমাদের মনে হয় ওটাই সম্পদ। ছোট গাছ নিশ্চয়ই শোভাবর্ধন করে, বাড়িতে সবার থাকুক, সবাই ওটাতে আনন্দ পাক, কিন্তু এই যেরকম ভাবে ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে বৃক্ষই একমাত্র অপশন। কোনো ছোট গাছ ঠিক আছে, সেটা বাড়ির জন্যই তোলা থাক। আচ্ছা, তাহলে কি শুধু এখানেই বৃক্ষ জাতীয় গাছ বা বাইরের দিকে লাগিয়েছেন গাছ এরকমই, নাকি বাড়িতেও কোনো রকম এরকম প্ল্যান্টেশনের কোনো চিন্তা ভাবনা হয় বা রয়েছে? না, বাড়িতেও প্রচুর গাছ আছে, রেয়ার গাছ আছে, সুন্দরবন থেকে আনা সুন্দরী গাছ রয়েছে, গরান গাছ রয়েছে। তো আমরা যেতে পারি বাড়ির দিকে। শান্তি, এসো, তোমাকে আমি দেখাই আমাদের বাড়ির গাছগুলো। এ দেখো, বাঁশ গাছের ঝাড়, এখানে রয়েছে নিম গাছ, জামরুল গাছ, সেগুন গাছ, নিম গাছ, আর জায়গায় জায়গায় অর্কিড লাগানো আছে। এই দেখো, এখানে রয়েছে, এটা হচ্ছে কারি পাতা, কারি পাতার গুণাগুণ বা উপকারিতা ভীষণ আমরা যতটুকু শুনেছি। কারি পাতা, এবং সেটাকে সবাই যে কোনো সময় যার মনে হলো যে একটু খাওয়া উচিত, একটু টুক করে তুলে খেয়ে নিতে পারবে। এটা হচ্ছে পিস লিলি, এক জাতীয় অর্কিড। এখানে এইটাও অর্কিড, এখনো ফুল আসেনি, এটা ভর্তি হয়ে ফুল হয়ে যাবে। তো গাছ সর্বত্র, এগুলো কি সিজনাল গাছ, নাকি এরকম সবসময় এরকম ফুটে থাকে বা ফুল থাকে? না, এখন তো বসন্তর আসছে, তাই নিষ্পত্র সবাই, একটু পাতা টাতা নেই, 2-1টা করে বেরোচ্ছে। এরা একদম কয়েকদিন পরেই খুব সুন্দর হয়ে যাবে, এটা পুরো সাদা হয়ে যাবে এই জায়গাটা। একটা ব্যাপার জানতে চাইবো, মানুষ তো এখন অনেক রকম ভাবে তাদের প্রেজেন্ট করে, প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে কাছের কিছু নিজের প্রিয় জিনিস দিতে চায়। তো এক্ষেত্রে দুর্গাপুরবাসীদের কাছে কি দেওয়াটা বলে মনে হয় যে আপনার ভীষণ ভালো হবে, যে এটা বোঝা যাবে যে হ্যাঁ, তার মনের থেকে কিছু দিয়েছে? সুগার, ব্লাড প্রেশার, এখন তো বলা হচ্ছে অ্যান্টি ক্যান্সার, যে কোনো জিনিসের জন্য কারি পাতা। সকালবেলায় উঠে 7-8টা পাতা খেয়ে নাও, সবকিছু ঠিক হয়ে যাবে।
তো এইরকম নানা রকম মেডিসিনাল, সবকিছুই মেডিসিনাল, আমরা জানি না তার ইয়েটা, সেই জন্য এসো এটা কি শুরু বা মানে ভেতরে আরো গাছ আছে? ওকে, গাছি জীবন, গাছের মধ্যেই থাকা। এসো। বৃক্ষ প্রেমী বলতে এক্স্যাক্ট যেটা বলা হয় সেই সূত্রে হচ্ছেন আপনি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানুষের কাছে। তো যেহেতু আমরা প্রিয়জনদেরকে অনেক কিছু দিতে পছন্দ করি আমাদের ভালোবাসার টাইমে কিংবা স্পেশাল ডেতে, সেই হিসাবে কি তাদেরকে দেওয়া আপনার মনে হয় যে বেটার হবে, মানে অন্যদের থেকে সেটাকে ডিফারেন্সিয়েট করবে, আলাদা হবে? আমি বৃক্ষপ্রেমী হিসেবে আমি সবসময় মনে করি যে একটা সুন্দর পট করে গাছে দিয়ে দিলাম, হয় সে যদি ফ্ল্যাটে থাকে তাহলে ফ্ল্যাটের জন্য, আদারওয়াইজ মনে হয় আমার যে ফলের গাছ দেওয়াটা খুব ভালো। কারণ হচ্ছে ফলের গাছ সবার বাড়িতেই যদি একটু একচিলতে জায়গা থাকে, একটা ধরো ছোট একটা নারকেল গাছ দেওয়া হলো বা একটা লেবু গাছ দেওয়া হলো, সারা বছর আগামী 10 বছর 12 বছর 15 বছর সেটার থেকে পাবে। শুধু অক্সিজেন নয়, মানে প্রকৃত অর্থে আমরা যেগুলোর জন্য, আমরা তো খুব ক্যালকুলেটিং, তো কাজে একটা ফল পেলে ভীষণ খুশি হয়ে যায়। একটা ফলের গাছ দেওয়া, বা যদি ইয়ে হয়, যদি ফ্ল্যাটে থাকে, রাখার জায়গা নেই বা করার জায়গা নেই, সেক্ষেত্রে পটেড প্লান্টস সব। গাছ মানেই তো একটা সচেতনতার একটা দিক, একটা ভীষণ কনসার্নিং একটা দিক, মানে এটা আমাদের দরকার, খুব নেসেসারি। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যারা ইয়াং জেনারেশন তারা এগিয়ে আসছে বা তারা এটাকে কি হিসাবে দেখছে? দেখো, আমি না ইনিশিয়ালি, আমাদের দীর্ঘদিনের অর্গানাইজেশন 2005-06 থেকে শুরু করা হয়েছে। ইনিশিয়ালি খুব আমি লড়ে ঠড়ে নিজে করার চেষ্টা করতাম, তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝলাম যে শুধু আমাকে দিয়ে হবে না। আমি খুব আজকাল চেষ্টা করি ছোট ছোট বাচ্চাদের ইনভলভ করতে, যেহেতু আমি নিজে স্কুলে পড়াই এবং বহু অন্যান্য স্কুলে আমার বন্ধু বান্ধবরা আছে, তাদের থ্রু দিয়ে আমি বাচ্চাদের বলি যে অ্যাটলিস্ট প্লান্টেশন যেদিনকে হয় সেদিনকে তারা আসুক। এবং আরেকটা জিনিস করি আজকাল, সিড বল তৈরি করা, সেটা বাচ্চারা শেখে। সিড বল হচ্ছে কি, একটা যে কোনো আম বীজ, জাম বীজ, তেঁতুল বীজ, যাই হোক, একটা বীজ নেওয়া হলো, খানিকটা কাদা মাটি দিয়ে তৈরি করা হলো, ভেতরে বীজটা দেওয়া হলো, ওটাকে শুকিয়ে রাখা হলো, তারপরে বাচ্চা খেলতে খেলতে যেমন বল ছোড়ে সেরকম করে বল ছিঁড়ে জঙ্গলে দিয়ে দিল, আগামী বৃষ্টির পরেই ওখান থেকে গাছ হবে। কত আনন্দের হবে বাচ্চাটার মধ্যে, যে এই যে আশার সঞ্চার হলো যে আমি এই যে কাজটা করছি এটা পরবর্তী সময়ের জন্য এটা ভালো। এই যে এইটা কিন্তু মানে এটা থ্রু দিয়ে একটা রেসপন্সিবিলিটিও ডেভেলপ করে। সোসাইটির প্রতি আমার যে দায়বদ্ধতা, সেটা ওই ছোট্ট ওই ক্লাস 6 এর বাচ্চার মধ্যে কিন্তু এলো। তো এইগুলো শুধু ওটা একটা বীজের সঞ্চার নয়, একটা ছোট বাচ্চার মনেও কিন্তু তার যে দায়িত্ব টুয়ার্ডস সোসাইটি, কান্ট্রি যেটা থাকে, সেটার সঞ্চার হলো বলে আমি মনে করি। এই আবেদনটা, এই অ্যাপ্রোচটা, এটার জন্য কি আপনি কোনো জায়গায় স্বীকৃতি পেয়েছেন বা সাপোর্ট করেছে অনেকে, এরকম কি কিছু মেমোরিজ রয়েছে? দু এক জায়গায় থেকে পেয়েছি। স্বীকৃতির জন্য তো অত কাজ করিনি কোনোদিন, তো স্বীকৃতি খুব একটা সেরকম ভাবে, মানে আমাকে যদি বলা হয় যে দেখাও, আমি হয়তো পারবো না, কারণ হচ্ছে কোথায় কি রেখেছি অতটা মনে নেই, সেই জন্য ওরকম ভাবে আমি পেয়েছি। কয়েকটা রয়েছে, এধার ওধার আছে। আচ্ছা, একটা কথা, শুধুমাত্র কি গাছ লাগালেই কি এই কনসার্নিংটা, এই যে সচেতনতা, সেটা কি তৈরি হবে মানুষের মধ্যে? না, শুধু গাছ লাগিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। গাছটা 2-3 বছর অবধি তাকে দেখাশোনা করার একটা দায়িত্ব আছে। কোথাও গাছ কাটা হলে ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনফর্ম করা। এখনকার একটা বড় সমস্যা হচ্ছে প্রচণ্ড আগুন দেওয়া হয়, ইমিডিয়েটলি ফরেস্ট ফায়ার ডিপার্টমেন্টকে ইয়ে করা। আরেকটা বিশাল কনসার্ন হয়ে আছে প্লাস্টিক আর জল, যেটা আমরা কোনোভাবেই সচেতনতা, আমি বহুদিন ধরে চেষ্টা করছি কিন্তু সচেতনতা আনতে পারছি না। যেভাবে প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে, আমরা কিন্তু পরবর্তী প্রজন্মকে একদম দম বন্ধ করে রেখে দিচ্ছি, জল নষ্ট করে দিচ্ছি, মাটি নষ্ট করে দিচ্ছি। আমরা কিন্তু ওই মানে ঠিক করে স্বার্থ চিন্তাও করতে পারলাম না, স্বার্থপরও হতে পারলাম না, যে আমার ছেলে বা আমার মেয়ে, আমার পরবর্তী প্রজন্মকে জন্য একটু টাকা না রেখে আমি যদি একটু পরিবেশটা
পরিবেশটাকে ঠিক করে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমি অনেকটা বেটার করতাম। তো সেই বুদ্ধিটা এলো না। এবং আরেকটা জায়গা, দুর্গাপুর একটা শহর যেখানে জলের কোনো ট্যাক্স হয় না। 100% বাড়িতে দুবার করে জল দেওয়া হয়। 100% বাড়িতে জলের ডাইরেক্ট লাইনের কল খোলা থাকে কিনা, ওটা তো ট্যাক্স দিতে হচ্ছে না, অথচ লাইট বন্ধ থাকে, কারণ হচ্ছে ওটার জন্য পে করতে হয়। তো ওই যতক্ষণ না আমার নিজেকে নিজের পকেট পিঞ্চ করে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাওয়ারনেস হচ্ছে ওই জায়গায় আমাদের একমাত্র অ্যাওয়ারনেস। একদমই তাই। কোনো স্বীকৃতির জন্য কাজ নয়, কোনো রকম কোনো সেরার সেরা হওয়ার লড়াই নয়, শুধুমাত্র পরিবেশের কথা ভেবে, শুধুমাত্র সম্মানের কথা ভেবে এবং আগামী প্রজন্মের কাছে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য অনবদ্য একটা চিন্তা ভাবনা আমাদের সম্পূর্ণার কাছ থেকে। সম্পূর্ণার শিরোপায় আরও এক নতুন মুকুট এবং আরও একটা নতুন পালক আজকের নারী দিবসের মঞ্চে। স্যালুট, আমি সায়ন্তী রয়েছি আপনাদের সকলের সাথে, সাথে দ্য ই-পেপার ডিজিটাল। And this junction Sampurna Samman, I would like to request to come on the stage to কৌশিকী ঘটক আমাদের জাংশন সম্পূর্ণা সম্মানের মঞ্চ থেকে, ইনফ্যাক্ট নারী দিবসের মঞ্চ থেকে আমাদের সকলের সেরা অনন্যার মধ্যে আরও একজন, এবং তাকে সম্মান জানানোর জন্য মঞ্চে রেখে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ টু মিস্টার বিপ্লব চ্যাটার্জি, জোনাল চেয়ারম্যান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ দুজনকে। জাংশন সম্পূর্ণা সম্মান, organized by Eujan Junction Mall, powered by Shyam Sundar Chandiwala, supported by Wacky Girls, media partner The E-Paper Digital. Angle